ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজিতে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। তো আজকের ক্লাসে মূলত আমরা মোটিভেশন কী, সেটা কীভাবে কাজ করে, তার প্রকৃতি কী, সেগুলো কী মানে কী ধরনের শ্রেণীবিভাগ এবং সেই শ্রেণীবিভাগগুলো কীভাবে আমাদের কাছে কাজ করে সেগুলি মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। এখানে সি ডেট এবং রাজ্য ডেটের একই সাথে প্রিপারেশন করানো হয়, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের যে ভিডিওটা বা যে টপিকটা হতে চলেছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিক থেকে কিন্তু টেট রিলেটেড এক্সামে প্রায়ই কোয়েশ্চেন এসে থাকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যে টপিক শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে এই প্রেরণা বা মোটিভেশন বলতে কী বোঝায়। এই প্রেরণা বা মোটিভেশন কিন্তু শিখনে প্রভাব যে সৃষ্টি করে যে উপাদানগুলো ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো কোনো কিছু কাজ বা শেখার জন্য একজন ব্যক্তি কী করে, তার একটা চেষ্টার প্রয়োজন বা প্রচেষ্টার প্রয়োজন, এবং সেই চেষ্টার উৎস হলো চাহিদা। তাহলে চেষ্টা আমি কিসের জন্য করব? যদি আমরা কোনো কিছু কাজ করার চাহিদা থাকে, তাড়না থাকে, তবে তো আমি চেষ্টা করব, তাহলে সেটা হলো চাহিদা। আর এই চাহিদা সৃষ্টি হয় কিসের থেকে? কোনো কিছুর অভাববোধ থেকে। আমার মধ্যে কোনো কিছু, আমার খিদে পেয়েছে, খিদের চাহিদাটা তখন কী হবে? আমার কাছে যদি খাবারের অভাব থাকে তবেই তো আমার খিদেটা পাবে। আমার মধ্যে যদি খাবার সাফিসিয়েন্ট থাকে, আমার যদি পেট ভর্তি থাকে, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে খিদে লাগবে না। তাহলে কি হচ্ছে? তাহলে অভাববোধ থেকে হচ্ছে, এই অভাববোধ ব্যক্তির মধ্যে যে মানসিক অবস্থার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তাড়না। তাহলে যে অভাববোধ আছে সেই অভাববোধ একটা মানসিক পরিস্থিতি সৃষ্টি করছে, সেটাকে বলছে তাড়না। আর তাড়নার ফলে ব্যক্তির মধ্যে একটা বিশেষ শক্তি সঞ্চার হয়। অর্থাৎ আমার যেটা তাড়না সৃষ্টি হচ্ছে, আমাকে সেইটা ফুলফিল করতে হবে, এবং যতক্ষণ না আমার সেটা ফুলফিল হচ্ছে আমি কিন্তু সেটা ফুলফিল করার জন্য চেষ্টা করতেই থাকবো। তার মানে কী হচ্ছে? তার মধ্যে একটা মানসিক শক্তির সঞ্চার হচ্ছে। এই শক্তির দ্বারা কাজ বা শিখনকে যখন সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রেরণা, বা পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রেরণা ক্রিয়া বা মোটিভেশন প্রসেস। শিক্ষাক্ষেত্রে মোটিভেশন প্রসেস কীভাবে কাজ করে? ধরো কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়েছে, তার পড়াশোনা করতে ভালো লাগে না, বা তার কোনো বিষয় পড়তে ভালো লাগে না, বা টোটালি তার পড়াশোনা করতে ভালো লাগে না, সে শুধুমাত্র খেলাধুলা করতে ভালোবাসে। তাহলে তার মধ্যে কী আছে? সে কেন পড়াশোনায় আসবে? তাহলে তাকে পড়াশোনায় আনার জন্য পড়াশোনার কী উপকারিতা রয়েছে সেটা তার সাথে, তার খেলাধুলার সাথে কিভাবে রিলেট করছে, তার খেলাধুলার সঙ্গে কিভাবে সেটা উপকারে কাজে লাগবে, সেই জিনিসগুলোর অভাববোধ যদি তার মধ্যে জাগানো যায়, বা সেই দিকে যদি তার ধারণাটাকে, তার মানসিক শক্তিকে ঘুরিয়ে নেওয়া যায়, বা তার এই যে বিভিন্ন জায়গা থেকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হয় কিসের জন্য? যাতে কোনো ব্যক্তি যদি তার কোনো লক্ষ্য থেকে কোনোভাবে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, বা বুঝতে না পারে যে সে কী করবে, তার লাইফের এম কী, তাকে কোন দিকে ফোকাস করতে হবে, সেই জন্যই মোটিভেশনাল স্পিচগুলো দেওয়া হয়। তাহলে কোনো শিশু যদি পড়াশোনা বা পার্টিকুলার কোনো সাবজেক্ট থেকে সরে যায়, তাহলে সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কী, তার দৈনন্দিন জীবনে কী, বা তার যেদিকে ইচ্ছা আছে সেই কাজের সঙ্গে সেটা কিভাবে উপকারে লাগবে, এই বিষয়গুলো যদি তার মধ্যে আনা যায়, তাহলে সেটা হচ্ছে তার কাছে সেটা মোটিভেশন বা প্রেরণা হিসেবে কাজ করে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো প্রেরণাকে কোন কোন ক্রম অনুযায়ী কাজ করে? প্রথমেই হচ্ছে কোনো কিছুর অভাববোধ থেকেই তৈরি হবে চাহিদা, চাহিদা থেকে তৈরি হবে তাড়না, তাড়না থেকে শুরু হবে কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, এবং কাজের জন্য যখন উদ্দেশ্যমুখী হবে তখন সেই অনুযায়ী সে আচরণ করবে বা আচরণ সম্পাদন, আচরণ যদি করে তাহলে তার উদ্দেশ্য যেটা হচ্ছে সেই উদ্দেশ্য সে লাভ করবে, এবং উদ্দেশ্য লাভ করার সঙ্গে উদ্দেশ্য লাভ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাহলে কী হচ্ছে, তার যে আচরণ সম্পাদন হলো, এবং তাহলে যে চাহিদা শুরু হলো, যে তাড়না শুরু হলো, উদ্দেশ্যমুখী কাজ হলো, তাহলে উদ্দেশ্য লাভের সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তার মধ্যে যে চাহিদা সৃষ্টি হয়েছিল সেই চাহিদার নিবৃত্তি হলো, এবং তার ফলে সে পরিতৃপ্তি বা তৃপ্তি লাভ করলো। এই হচ্ছে তার পর্যায়ক্রম।
এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেরণার প্রকৃতি কী। প্রেরণা কিন্তু ব্যক্তির যেটা রয়েছে একটি অভ্যন্তরীণ অবস্থা, যেটি ব্যক্তির আচরণকে উদ্বুদ্ধ করে, আচরণের দিক নির্দেশ করে এবং আচরণে তার পাশাপাশি শক্তিও যোগায়। প্রেরণা কিন্তু চিরস্থায়ী নয়। নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার পরে সেই পার্টিকুলার যে জিনিসের জন্য মোটিভেশন রয়েছে বা প্রেরণা রয়েছে সেটা কিন্তু অন্তর্হিত হয়ে যায়। প্রেরণা কিন্তু পুরোপুরি অর্জিতও নয়, আবার পুরোপুরি সহজাত নয়। এটা আংশিকভাবে অর্জিত এবং আংশিকভাবে সহজাত। প্রেরণার সঙ্গে শিখন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, কারণ যেহেতু প্রেরণা শিখনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, শিখনের ক্ষেত্রেও প্রেরণা বা মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে, তাহলে এর সঙ্গে এর অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্কিত। প্রেরণা সর্বদাই কিন্তু চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো কিছুর অভাববোধ থেকে যে চাহিদার সৃষ্টি হয় সেই চাহিদার দ্বারাই কিন্তু প্রেরণা নিয়ন্ত্রিত হয়। প্রেরণার সংলক্ষণ অর্থাৎ ট্রেট এবং অবস্থা অর্থাৎ স্টেট এর যৌথ ফল, অর্থাৎ ট্রেট এবং স্টেটের যৌথ ফল হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। এটি একটি বৌদ্ধিক প্রক্রিয়া। সামাজিক দিক থেকে প্রেরণার কারণ হলো কোনো কমিউনিটি বা কোনো যে সামাজিক পরিবেশে বা কোনো সংস্থার আন্ডারে বা কোনো একটা জাতি, কমিউনিটি বলতে এখানে কোনো জাতি বলো বা কোনো একটা পরিসর, একটা সংঘবদ্ধ সমাজ বলা হোক, কোনো শ্রেণী বলা হোক, এখানে বলছে তার মধ্যে অংশগ্রহণ করার, অর্থাৎ তার একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে অংশগ্রহণ করা। এবার আমরা যেটা দেখব, যেটা প্রেরণার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে তার শ্রেণীবিভাগ। মূলত প্রেরণাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী, আর একটা হচ্ছে তার উদ্বোধক অনুযায়ী। তো প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু প্রেরণাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে শারীরিক প্রেরণা। এই প্রেরণার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্রাণী তার অস্তিত্ব রক্ষার জন্য যে তার যে অপরিহার্য যে প্রেরণাগুলো আছে সেগুলোকে সাধারণত এর অন্তর্ভুক্ত করানো হয়েছে। যেমন ধরো বেসিক যে জিনিসগুলো, বেসিক নিজের খাদ্য, পানীয়, বাতাস, জল ইত্যাদি, অর্থাৎ পিপাসা লাগছে, খিদে লাগছে, নিঃশ্বাস নেওয়ার জন্য যে জিনিসগুলো লাগছে সেগুলো কিন্তু শারীরিক প্রেরণার মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে কি ব্যক্তিগত প্রেরণা। এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি অনন্য ব্যক্তিসত্তার অধিকারী এবং এই ব্যক্তিসত্তাকে ভিত্তি করে যে প্রেরণাগুলি কার্যকরী হয় সেগুলোকে ব্যক্তিগত প্রেরণার মধ্যে ফেলা হয়। যেমন ধরো কোনো ব্যক্তির আগ্রহ, মনোভাব, মূল্যবোধ, আত্মসচেতনতা ইত্যাদি। তো এখানে কোয়েশ্চেন কীরমভাবে আসবে যে ধরো আগ্রহ বা মনোভাব এলো বা মূল্যবোধ এলো, এগুলো কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে, তাহলে কিন্তু হবে ব্যক্তিগত প্রেরণার মধ্যে। সামাজিক প্রেরণার মধ্যে কী কী পড়ছে? মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজে বসবাস করা তার অধিকার বা সমাজে বসবাস সে করে, তাহলে এই সমাজে বসবাস করার ফলে তার মধ্যে যে চাহিদাগুলো তৈরি হয় এবং সেই চাহিদাগুলি পূরণের জন্য যে প্রেরণা কার্যকরী হয় সেগুলোকেই বলা হচ্ছে সামাজিক প্রেরণা বা সোশ্যাল মোটিভেশন বলা হচ্ছে। যেমন ধরো সামাজিক মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা, আত্মসম্মান ইত্যাদি। আবার যদি উদ্বোধক অর্থাৎ ইনসেন্টিভ হিসেবে ভাগ করা হয় তাহলে কিন্তু প্রেরণাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা বা ইনস্টিংক্ট মোটিভেশন, একটা হচ্ছে বাহ্যিক প্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন, আর একটা হচ্ছে সাফল্য লাভের প্রেরণা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন। তাহলে অভ্যন্তরীণ প্রেরণা কাকে বলা হচ্ছে? কোনো ব্যক্তি যে তার নিজের মধ্যে যদি বিশেষ লক্ষ্য পূরণের তাড়না তার মধ্যে থাকে এবং সেই তাড়না অনুভব করার জন্য বাইরে থেকে যদি কোনো উদ্দীপকের প্রয়োজন হয়, নর্মালি কী হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণার ক্ষেত্রে কোনো বাইরে থেকে উদ্দীপকের প্রয়োজন হয় না, যেহেতু এটা তার অভ্যন্তরীণ ব্যাপার, তাহলে ব্যক্তি সেক্ষেত্রে নিজে থেকেই সেই বিষয়টি শিখতে চেষ্টা করে বা তার যে চাহিদা বা অভাববোধ আছে সেগুলোকে সে ফুলফিল করার জন্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য কিন্তু নিজেই নিজেকে মোটিভেট করতে থাকে। তাহলে সেক্ষেত্রে সেগুলো কিন্তু অভ্যন্তরীণ প্রেরণার মধ্যে পড়ছে। বাহ্যিক প্রেরণা বলতে কী বোঝানো হচ্ছে? অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা বা মোটিভেশন তাকে মোটিভেট করার জন্য বা তার মধ্যে প্রেরণা জাগিয়ে তোলার জন্য কোনো বিমূর্ত উদ্দীপক, যেমন ধরো তাকে প্রশংসা করা, কোনো ক্ষেত্রে তাকে নম্বর অধিক দেওয়া,
কোনো সময় পুরস্কার হিসেবে দেওয়া, কোনো শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া, এই ধরনের উদ্দীপকের ব্যবস্থা করা হয় এবং সেই উদ্দীপকের দ্বারা তার মধ্যে যে প্রেরণা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু বাহ্যিক প্রেরণা। সাফল্য লাভের প্রেরণা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন বলতে কি বলা হচ্ছে? সাম্প্রতিককালে এই অ্যাচিভমেন্ট মোটিভেশনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা মনস্তত্ত্ববিদরা এর উপরে বিশেষ করে গুরুত্ব দান করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক বিকাশের মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। মনস্তত্ত্ববিদগণ এই বিষয়টিকে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্র ক্ষমতা এমনকি দার্শনিক দিক থেকে বিচার করেছেন। ব্যক্তির সামাজিকতা দেশের আর্থিক উন্নয়ন সম্পর্কিত সমস্যার ওপরে কী প্রভাব ফেলে সেটা মনস্তত্ত্ববিদদের কাছে একটা বিরাট প্রশ্ন, এবং সেই অনুযায়ী তারা এটাকে বিশ্লেষণ করেছেন এবং সেই অনুযায়ী তারা কি বলছেন যে শুধুমাত্র যে আর্থিক উপাদানের ক্ষেত্রে বললে নয়, ব্যক্তির মৌলিক বিকাশ এবং তার মনোভাব দেশের কারণ আমরা কি বলা হচ্ছে, মানুষকে মানব সম্পদ বলা হয়, হিউম্যান রিসোর্সেস বলা হয়। তাহলে মানুষের বিকাশ মানে সেটা দেশের বিকাশ, দেশের অর্থনীতির বিকাশ বা দেশের সর্বাঙ্গীন বিকাশ হিসেবে ধরা হয়। তাহলে সেক্ষেত্রে ব্যক্তির মৌলিক বিকাশ এবং তার মনোভাব দেশের আর্থিক বিকাশের ক্ষেত্রে প্রেরণা সঞ্চয় করে। তাহলে সেক্ষেত্রে সাফল্য লাভের প্রেরণার মাত্রার দিক থেকে ব্যক্তিগত পার্থক্য বর্তমান, তাই ব্যক্তির মধ্যে এই পার্থক্য দেশের অর্থনৈতিক বৈষম্যের অন্যতম কারণ বলে মনে করা হয়। তাহলে সেই হিসেবে যদি দেখা হয় তাহলে কি হচ্ছে যে ব্যক্তির মধ্যে যদি সাফল্য লাভের আকাঙ্ক্ষা জাগে এবং সেই সাফল্য লাভের আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ হয়, তাহলে ব্যক্তি নিজের উন্নয়নের পাশাপাশি যখন সে তার নিজের উন্নয়ন ঘটাবে, তাহলে অ্যাজ এ হিউম্যান রিসোর্সেস বা মানব সম্পদ হিসেবে সে কিন্তু দেশের বিকাশ ঘটাতেও সাহায্য করবে। এবং শিখনের দিকেও কিন্তু এর গুরুত্ব এই হিসেবে দেওয়া থাকে, সেটা হচ্ছে কি ব্যক্তি যখনই তার নিজের অভাববোধ, নিজের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে সক্ষম হবে, তখন তার পাশাপাশি কিন্তু তার শিখনের দিকগুলোরও কিন্তু অটোমেটিক বিকাশ করবে। তাহলে প্রেরণা অনুযায়ী যদি আমরা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কী ভূমিকা হওয়া উচিত? প্রথমেই হচ্ছে যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই অনুযায়ী উপযুক্ত পাঠ্য বিষয় নির্বাচন করতে হবে, এবং উপযুক্ত পাঠ্য বিষয় নির্বাচন বা শিক্ষাদানের জন্য তার আগে উপযুক্ত পাঠ্যক্রম প্রস্তুত করতে হবে এবং কোন শিক্ষার্থী অনুযায়ী বা শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ পদ্ধতি কীরকম হওয়া উচিত সেটাও নির্বাচন করতে হবে। শিক্ষার্থীদের তাদের সামর্থ্য অনুযায়ী তাদের উদ্দেশ্য বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক সমস্ত চাহিদার প্রতি দৃষ্টি আরোপ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী তাদের জন্য প্রশ্নপত্র নির্মাণ করতে হবে এবং তাদের মূল্যায়ন পদ্ধতি যথাযথভাবে মূল্যায়িত করতে হবে। এছাড়াও যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পক্ষপাতিনতা, সহযোগিতা, সহমর্মিতা এবং কার্যপ্রণালীতে স্বচ্ছতা আনতে হবে। এই বিষয়গুলোর উপরে যদি যথাযথ নজর দেওয়া হয়, তাহলে কিন্তু প্রেরণা শিক্ষার্থীর মধ্যে যথাযথভাবে বৃদ্ধি পাবে এবং এই প্রেরণাই শিক্ষার্থীর শিক্ষণকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।